প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম মাসুদ রানা সিরিজের একটি বই, নাম ব্ল্যাকমেইলার। এখন শুরু করছি সপ্তম অংশ। দেখতে চেয়েছিলাম কতটা ভালো, কি আর দেখবে, মুহূর্তেই তো চিৎ করে দিলে দুজনকে। হাসি মিটমিট করছে জো লুইয়ের চোখে। ওদের অজান্তে চিৎ করেছি, কোনো সুযোগই দিইনি। তবে এটাকে জয় বলে না। হতচকিত অবস্থায় কাবু করেছি ওদের দুজনকেই। আমার লেভেলের একজন ফাইটারের সঙ্গে পারবে কি করে? হাসিটা বাড়ল ওর। আসলে আমার লেভেলের আর একজন ফাইটারও নেই দুনিয়ায়, তবে মাসুদ রানার নাম আমি আগেও শুনেছি। লোকটা চৌখস, হরেক রকম বিদ্যে নাকি আছে পেটে। এক কথায় দুর্দমনীয়। ওর সঙ্গে মুখোমুখি হওয়ার একটা প্রবল ইচ্ছে ছিল আমার। সোহানার দিকে তাকালো। একেও খাটো করে দেখা উচিত নয়। রোজারদের যেভাবে পিটিয়েছে তাতেই বোঝা যায় এও উঁচুদরের ফাইটার। কাঁধের হাড় যদি না ভেঙে থাকে তাহলে কতটা ভালো সেটা দেখারও ইচ্ছে আছে আমার। পকেট থেকে সিগার বের করলো কিলিঙ্গার। ওর সুস্থ হয়ে ওঠার জন্যে তোমাকে সময় দিতে পারি মিস্টার জলুই, তবে মনে রাখবে এরা দুজন কিন্তু সলিল সেনের চেয়েও অনেক মূল্যবান। অনেক বেশি তথ্য রয়েছে এদের পেটে। ভাগ্যক্রমে আমাদের জালে যখন জড়িয়ে গেছে, যতটা পারা যায় রস বের করে নেব আমরা ওদের চিপে। কি বললাম বুঝতে পেরেছ? ওদের নিয়ে ব্যস্ত হওয়ার আগে অবশ্য ডিন মার্টিন আর ওই মেয়েটার উপর তোমার হাতে তোমার হাত মক্স করতে পারো। থ্যাংক ইউ বস। বিকৃত হাসিতে জল জল করছে জলুইয়ের চোখ মুখ। হাতের কাছে প্র্যাকটিস করার মতো প্রচুর মাল মশলা থাকলে বড় আনন্দ লাগে। আর সে মাল মশলাগুলো যদি মাসুদ রানা সোহানা চৌধুরীর সমমানের হয়। ক্যাচকোচ শব্দ করে খুলে গেল সেলারের দরজা। সিঁড়ির মাথায় টোপাককে দেখা গেল। ঘরের পরিস্থিতি দেখে স্বস্তি ছড়িয়ে পড়ল চেহারায়। জিজ্ঞেস করলো, সব ঠিক আছে? সিগারের মাথায় জ্বলন্ত দিয়াশালাইয়ের কাঠি ধরালো কিলিঙ্গার। তুমি কি ভেবেছিলে? সিরিঞ্জ নিয়ে এসেছো? গুড। এখন যা বলি মন দিয়ে শোনো। সিগারের জ্বলন্ত মাথা দিয়ে রানা ও সোহানাকে দেখালো। এই দুজনকে কয়েক ঘন্টা ঘুম পাড়িয়ে রাখার ব্যবস্থা করো। তোমার কাজ শেষ হলে মিস্টার জলুই ওদেরকে উপরে নিয়ে যাবে। ওদের দেহ তল্লাশি করা হবে। জেনি খুব ভালো পারে, ওকে দিয়েই করাতে হবে কাজটা। টোপাক জিজ্ঞেস করলো, কাজ শেষ হলে কোথায় নিয়ে রাখবো ওদের? শক্ত দরজা আর ভালো তালাওয়ালা ঘর তো আছে মাত্র দুটো। রানার উপর ঝুঁকে বসলো। চ্যাপটা একটা ছোট বাক্স থেকে সিরিঞ্জ আর ওষুধের অ্যাম্পিউল বের করলো। কিলিঙ্গার জিজ্ঞেস করলো, এদের দুজনকে একসঙ্গে রাখা ঠিক হবে না, আলাদা জায়গায় রাখতে হবে। সলিলকে গর্তে রাখা হয়েছে কতক্ষণ? মুখ তুলে তাকালো টোপাক। 30 ঘন্টার বেশি। ঠিক আছে, ওকে তুলে এনে সাফ সুতরো করে ভালো পোশাক পরাবে। তারপর এই মেয়েটাকে রাখবে ডিন আর জোয়ালিনের সঙ্গে, আর মাসুদ রানাকে সলিলের সঙ্গে। এক মুহূর্ত চুপ করে ভাবলো, তারপর মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ, এটাই ঠিক হবে। আমার মনে হয় ব্যাপারটা এদের উপর কাজ করবে ভালো। কিছু সময় ওদের চিন্তায় রাখবো আমরা। কি করতে চাই কিছুই বুঝতে দেব না। শক্ত কিছু করার আগে সময় আর অস্থির চাউ কতখানি চাপ সৃষ্টি করে দেখতে চাই। রানাকে ইঞ্জেকশন দিয়ে উঠে দাঁড়ালো টোপাক। সোহানার দিকে এগোলো। টোপাকের হাতের সিরিঞ্জের দিকে তাকিয়ে আছে কিলিঙ্গার। সুস্তা সোহানার বাহুতে ঢুকলো। খুব ধীরে আনমনে বিড়বিড় করলো কিলিঙ্গার। মেয়েগুলোকে যদি রানা সলিলের সামনে প্রচণ্ড কষ্ট দিতে থাকি, ভাঙতে বাধ্য হবে ওরা। আবার রানা ও সলিলকে সোহানার সামনে কষ্ট দিলে সেও মুখ না খুলে পারবে না। খুবই কঠিন মানুষ এরা, কোনো সন্দেহ নেই। কিন্তু সবারই একটা ব্রেকিং পয়েন্ট আছে।
ওরা হাইলি সেনসিটিভ, একজন আরেকজনের কষ্ট দেখে সইতে পারবে না। শেষ পর্যন্ত সবগুলোকেই মরতে হবে, সলিলকেও। জলুই বলল, কোনটাকে আগে শেষ করতে বলেন বস? মানে যখন মেরে ফেলার সময় হবে? ভুঁড়ির ঢালে হাত রাখলো কিলিঙ্গার, ভাবলো এক মুহূর্ত, তারপর হাসিতে ছড়িয়ে গেল হাঙর মুখের দুই কোণা। পাথুরের দৃষ্টিতে মিটিমিটি হাসি। সেটা বরং এমিলির উপর ছেড়ে দেয়া যাক, ও খুব খুশি হবে। ঘণ্টাখানেক পর মস্ত যে বেডরুমটায় মেরির সঙ্গে থাকে জেনি, সেটাতে নিজের খাটের উপর বসে অলস ভঙ্গিতে 2 ফুট লম্বা তারটা দোলাচ্ছে ও। তারের দুই মাথায় দুটো কাঠের বল লাগানো। একটা বল ডান হাতে ধরে ঝাঁকি দিয়ে খাটের একটা খুঁটির গায়ে তারটা পেঁচিয়ে খপ করে বাম হাতে ধরল দ্বিতীয় বলটা। দুটো বল দুই দিকে টানছে জেনি। ওই মাসুদ রানা লোকটাকে আমার খুব পছন্দ হয়েছে, বলল। সবগুলোর মধ্যে ওটাই আমার মধ্যে সেরা। লেজ বুনতে বুনতে মুখ তুলে তাকালো মেরি। দেখলো হাতল ধরে খাটের খুঁটিতে তারটা টান টান করে টেনে রেখেছে জেনি। কেন পছন্দ? প্রেম করার জন্যে? আরে না, হাসলো জেনি। শক্তিশালী মানুষের গলায় তার পেঁচানোর আনন্দই আলাদা। অনেক বেশি ছটফট করে ওরা, কিন্তু গলা কাটা মুরগির মতো নাচানাচি ছাড়া আর কিছুই করতে পারে না। যত যাই হোক, একবার যদি মেরুদণ্ডে হাঁটু দিয়ে চেপে ধরতে পারি, কার সাধ্য ছোটে? পয়েন্ট কেলেয়ারের সেই দত্তের মতো নিগ্রোটার কথা মনে আছে? না, ওসব মনে রাখতে ভালো লাগে না আমার, জেনি। বিরক্তিতে নাক কুচকালো মেরি। প্রয়োজনের খাতিরে যেসব অপ্রিয় কাজ করি, পরে সেগুলো নিয়ে আলোচনা করাটা আমার মোটেও পছন্দ নয়। তারটা খুলে নিয়ে আবার খুঁটিতে পেঁচালো জেনি। আমি কিন্তু এর মধ্যে খারাপ লাগার কিছু দেখি না। এক এক মানুষের এক এক স্বভাব। যাকগে, ও নিয়ে আর তর্ক করতে চাই না। এখন বলো তো, যাদের ধরে আনা হয়েছে আমাদের সেই বন্দীদের জন্যে কি করার পরিকল্পনা নিয়েছেন বস? মুখ গোমড়া করে মেরির দিকে তাকালো জেনি। কি আর করবে, হতবাগা ওই মিস্টার জো লুইটার বিকৃত রুচি পূরণের জন্যে রসদ সরবরাহ করবে, অথচ আমার হাতে দেবে শুধু ওই লেংড়িটাকে। আমি জানি। ওর ধোয়াটে চোখে মৃদু আলো ঝিলিক দিল। ওই মরাটাকে মারতে কারো ভালো লাগে বলো? তাছাড়া ও তোমার দেশি মেয়ে, এসকস। মারতে গেলে মনে হবে বুঝি তোমার গলাতে তার পেঁচাচ্ছি। এসকস না জেনি, কতবার বলবো তোমাকে? শব্দটা হবে স্কটিশ। যাকে, মারার কথা বলছি না আমি। আমি বলতে চাইছি বস ওদের কিভাবে ব্যবহার করবেন। চিপে চিপে রস বের করে নেবে আর কি। তা তো জানি, কিন্তু কিভাবে? ওই ভুরিয়াল সলিলটার মতোই আটকে রেখে প্রথমে প্রচুর কষ্ট দেবে, তারপর একজনের সামনে আরেকজনকে নির্যাতন করে মানসিক যন্ত্রণা দেবে। ধীরে ধীরে চাপ বাড়িয়ে মুখ খুলতে বাধ্য করবে ওদের। মাথা ঝাঁকালো মেরি। সব জানতার ভঙ্গিতে ঠোঁট কোঁচকালো। যাই বলো, পুরুষ মানুষ যে কজনকে ধরে আনা হয়েছে, ওরা সবাই ভদ্রলোক। ওদের সামনে মেয়েগুলোকে নির্যাতন করলে সইতে পারবে না, আর সেটা করেই কথা আদায়ের চেষ্টা করবে মিস্টার জলুই। তবে বেশি তাড়াতাড়ি কাজটা সেরে ফেললে আমার ভালো লাগবে না। লেজটা জেনির দিকে তুলে ধরল। দেখো তো কেমন হলো? ভালো, তাই না? 10। হুঁশ ফিরলে সোহানার প্রথম অনুভূতিটাই হলো ব্যথা। পুরো বা কাঁধ সহ পিঠটা দপদপ করছে। শ্বাস প্রশ্বাসের পরিবর্তন না করে চুপচাপ পড়ে থাকলো। সেলারের কথা ভাবছে। রানা বেহুশ। সোনালি দাড়িওয়ালা লোকটার দেতো হাসি। ওস্তাদ লোক, অবিশ্বাস্য। চোখের পলকে সামনে এসে এত দ্রুত কাজ সেরে ফেলল, বাধা দেবার সময়টুকু পর্যন্ত পায়নি সোহানা। পড়ে যাচ্ছে মনে আছে, তারপর কাঁধে তীক্ষ্ণ ব্যথা।
আর এখন পাতলা একটা মাদুরের উপর পড়ে আছে, নিচে শক্ত মেঝে। একা না, আশপাশে মৃদু নড়াচড়া টের পাওয়া যাচ্ছে, কাপড়ের খসখস, নিঃশ্বাসের শব্দ। ভোতাস্বরে কথা বলে উঠল একটা কণ্ঠ। কটা বাজে? দিনের গলা। চোখ মেলছে সোহানা। কানে এলো জোয়ালিনের কণ্ঠ। জানি না। আমার ঘড়িসহ সমস্ত জিনিসপত্র নিয়ে গেছে ওরা। দুপুর হয়েছে যা মনে হয়। দেয়ালের দিকে পিঠ দিয়ে ডিনের পাশে আরেকটা মাদুরে বসে আছে ও। লম্বা সরু সেলের মতো ঘরটার এক কোণে জোয়ালিনের দিকে মুখ করে বসেছে ডিন। দুই হাতে হাঁটু জড়িয়ে ধরে রেখেছে। হঠাৎ সোহানার দিকে তাকিয়েই ভুরু উঁচু করে ফেলল জোয়ালিন। তাড়াতাড়ি ওর মুখে হাত চাপা দিয়ে কথা বলতে বারণ করল সোহানা। ব্যথায় কেঁপে উঠল জোয়ালিন। হাত সরিয়ে নিয়ে ওর নিচের ঠোঁটে রক্ত দেখল সোহানা। হাত নেড়ে ডিনকেও কথা না বলার ইশারা করল। যন্ত্রণা কাতর ভঙ্গিতে উঠে বসল সোহানা। দেখল লাইলনের ওভারঅল আর জ্যাকেটটা গায়ে নেই। ছুরিটাও গায়েব। শার্টটা ঝুলে রয়েছে, কমব্যাট বুটের ফিতে খোলা। সোহানা বুঝলো খুব ভালো মতো দক্ষ হাতে ওর সারা দেহ তল্লাশি করা হয়েছে। জোয়ালিন আর ডিন, ওদেরকেও নিয়ে আসা হয়েছে স্যাত লানসিউতে। অবাক হয়েছে, এটা ওদের বুঝতে দিল না সোহানা। ভরসা দেওয়ার ভঙ্গিতে মাথা ঝাঁকালো, উঠে দাঁড়ালো, কোমরের বেল্ট খুলল, বা হাতটা উঁচু করে সাবধানে ধীরে ধীরে পিছনে নিয়ে এলো। প্রচণ্ড ব্যথা লাগলো, শক্ত হয়ে আছে। হাড় ভাঙেনি, তবে খুব খারাপভাবে জখম হয়েছে মাংসপেশি। ব্যথা পেলেও হাত নাড়াতে পারছে। বেশি পাওয়ারের অতি উজ্জ্বল একটা বাল্ব 6 ইঞ্চি তারের মাথায় ঝুলছে ছাদ থেকে। সেলের ভিতর আস্তে আস্তে হাঁটতে শুরু করলো। দেয়াল ও ছাদের প্রতিটি ইঞ্চি খুঁটিয়ে দেখল। তারপর মেঝে আর দরজা পরীক্ষা করলো। দরজাটা খুবই ভারী, কিহোলটাও অতিরিক্ত বড়। পাল্লাটা বাইরের দিকে খোলে। বাইরে থেকে পাল্লায় লোহার দণ্ডও লাগিয়ে রাখা হতে পারে, বোঝা যাচ্ছে না। সেলের ভিতরে কোনো সারপোকা নেই, এ ব্যাপারে নিশ্চিত হলো। বাইরের দরজার গায়ে হয়তো ক্লিপ দিয়ে আটকানো থাকতে পারে। সারা ঘরটা দেখতে 10 মিনিট লাগলো ওর। এ সময়টাতে একটুও নড়েনি ডিন কিংবা জোয়ালিন। শুধু চুপচাপ তাকিয়ে থেকেছে সোহানার দিকে। জোয়ালিনের পাশে বসে ওর হাতটা তুলে নিল সোহানা। ডিনকে ইশারা করলো কাছে এসে বসার জন্য। মাদুর থেকে উঠে দাঁড়ালো ডিন। চোখ জোরে জোরো রোগীর মতো লাল, মুখ ফ্যাকাশে, গালের পেশি কাঁপছে থেকে থেকে। সোহানা বলল, লুকানো মাইক্রোফোন নেই, তবে আস্তে কথা বলো। জোয়ালিনের দিকে তাকালো। তোমার ধারণা দুপুর? হ্যাঁ। জোয়ালিনের হাতও কাঁপছে। সেও আঁকড়ে ধরেছে সোহানার হাত। কয়েক ঘন্টা আগে তোমাকে এখানে আনা হয়েছে। রানা কোথায়? অন্য ছেলে, মনে হয় সলিলের সঙ্গে। তোমাকে এখানে রেখে যাবার সময় ওদের কথা থেকে বুঝেছি। স্বস্তিতে বুকের চাপটা কমে গেল সোহানার। আস্তে করে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। তোমাকে কখন আনলো জোয়ালিন? গতকাল। লা সিউ রুয়ে লাঞ্চের পর একটা মেয়ে লোক এসেছিল, স্কটল্যান্ডে বাড়ি। যা যা ঘটেছে সোহানাকে খুলে বলল জোয়ালিন। স্বর নামিয়ে কথা বলছে, কিন্তু উত্তেজনা চাপা দিতে পারছে না। হাতের কাঁপুনি সেটা প্রকাশ করে দিচ্ছে। সরি সোহানা, সে বোকার মতো হেঁটে গিয়ে ধরা দিয়েছি। আমরা আসলে এসব কাজের অভিজ্ঞতা নেই তো আমাদের। শান্ত কণ্ঠে সোহানা বলল, ধীরে ধীরে লম্বা দম নাও, তারপর একইভাবে ছাড়ো আবার, খুব ধীরে। উত্তেজনা কমাও, নইলে খুব দ্রুত শক্তি ক্ষয় হবে। তুমিও তাই করো ডিন। লম্বা করে দম নিয়ে ভিতরে আটকাও, ধীরে ধীরে ছাড়ো, পেশিগুলো শান্ত হয়ে যাবে। একটা কথাও বলেনি এতক্ষণ ডিন। জোয়ালিন যখন কথা বলছিল ও চুপচাপ মাদুরে বসে দুই হাত পাশে ঝুলিয়ে দিয়ে তাকিয়েছিল সোহানার মুখের দিকে। এখন প্রায় অস্ফুট স্বরে বলল, আমি ওদের সব বলে দিয়েছি সোহানা।
আপনারা যে আসবেন ওরা আগে থেকেই জানতো, কিন্তু কিভাবে আসবেন সেটা জানতো না। আমি বলেছি, মানে বলতে বাধ্য হয়েছি। জোয়ালিনের দিকে ফিরল সোহানা। ওর ঠোঁটের জখমটা দেখিয়ে বলল, অনেক মেরেছে তোমাদেরকে, তাই না জোয়ালিন? জোয়ালিন জবাব দেওয়ার আগে ডিন বলে উঠল, জো লুই নামে একটা লোক আছে ওদের। আসল নাম জানি না, এখানকার সবাই ওকে মিস্টার জো লুই বলে ডাকে। তোমরা কি করবে আমাদেরকে জিজ্ঞেস করলো। প্রথমে না জানার ভান করলাম, তখন জো লুই গিয়ে জোয়ালিনের পিছনে দাঁড়িয়ে সামনের দিকে হাত বাড়িয়ে দিল। কোনো শব্দ বেরোল না না জোয়ালিনের মুখ দিয়ে, কিন্তু হঠাৎ ক্রমাগত মোচড় খেতে লাগলো দেহটা। ব্যথায় নিজের ঠোঁট নিজেই কামড়ে জখম করে ফেলেছ, আর তারপর বেহুশ হয়ে গেল। মেরে ফেলেছে ভেবে ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু 2-1 মিনিট পরেই হুঁশ ফিরল ওর। আবার আগের মতো ওকে ব্যথা দিতে লাগলো জলুই। কি আর করব, বলতে হলো সব। মাথা ঝাঁকালো সোহানা। ও, আমি হলে আরো আগে বলে দিতাম। মানে? চোখ মিটমিট করলো ডিন। মাথা ঝাড়া দিল এমন ভঙ্গিতে যেন ভিতরটা পরিষ্কার করতে চাইছে। এছাড়া আর কোনো উপায় ছিল না তোমার ডিন। তুমি না বললে মারতে মারতে মেরেই ফেলতো জোয়ালিনকে, তোমাকেও ছাড়তো না, কারণ ওদের কাছে তোমাদের কোনো মূল্য নেই। সলিলের ব্যাপারটা অবশ্য আলাদা, ওকে বেশি মারতে ভয় পায়। ও মরে গেলে ইনফরমেশনগুলোও গেল। ডিনের দুর্গতির জন্য মায়া হচ্ছে সোহানার। গতকাল থেকে নিশ্চয় প্রচণ্ড মানসিক কষ্টে ভুগছে ও। সোহানারা কোন দিক দিয়ে আসছে সেটা বলে দেওয়ার যন্ত্রণায় মোলায়েম স্বরে বলল, তুমি কি নিজেকে দোষারোপ করছো ডিন? তো কি মনে হয় তোমার? হিসিয়ে উঠল ডিন। হাসল সোহানা। তোমার দুঃখ পাওয়ার কিছু নেই ডিন, দোষটা তো আসলে আমাদের। আমরা পেশাদার, আমাদের আরো সতর্ক থাকা উচিত ছিল। ভাবা উচিত ছিল শত্রুরা আমাদের উপর নজর রাখতে পারে। বুঝলাম না, জোয়ালিন বলল। আমরা জানতাম ডিনের পিছু নিয়েছিল ওরা, আবারও নিতে পারে, এটা ভাবিনি কেন? সলিলকে ওরা কিডন্যাপ করেছে। ওদের ধারণা ডিন নিশ্চয় দেখেছে সেটা। আমি যখন ওকে উদ্ধার করেছি আমাকে বলে দিয়ে থাকতে পারে, লন্ডনে আমার বাড়ির উপর নজর রাখার ব্যবস্থা করতে পারে। ডিন আমার বাড়িতে ঢোকার 24 ঘন্টার মধ্যেই তাড়াহুড়ো করে একটা প্রাইভেট এয়ারফিল্ডে ছুটেছি আমরা। ওরা দেখেছে। একটিবারের জন্যে মনে হয়নি আমাদের কেউ পিছু নিতে পারে। ফিরে তাকানোর কথা ভাবিনি। সলিলকে বাঁচানোর তাগিদে আনাড়ির মতো আচরণ করেছি আমরা। প্রাইভেট এয়ারফিল্ডে যে প্লেনে করে এসেছি আমরা, সেটার ফ্লাইট প্ল্যান জেনে নিতে যে কোনো মোটামুটি বুদ্ধিমান লোকের 10 মিনিটের বেশি লাগার কথা নয়। তারপর কোথায় যেতে পারি সেটা তো সাধারণ অনুমানের ব্যাপার। দীর্ঘ নীরবতার পর প্রায় ফিসফিস করে ডিন বলল, যা, এখন অনেকটা ভালো লাগছে আমার। কাকে দোষ দেবে কাকে দেবে না এটা কোনো ব্যাপার নয় এখন, সোহানা বলল। ভবিষ্যতের জন্য তৈরি হও, অনেক যন্ত্রণা সহ্য করতে হতে পারে। জোয়ালিনের দিকে তাকালো। কোন লোকটা জলুই? সোনালি দাড়িওয়ালা দত্তটা? হ্যাঁ, ডিন বলল। ভয়ঙ্কর লোক, চিতার চেয়েও ক্ষিপ্ত। আপনা আপনি ব্যথা পাওয়ার ব্যথা পাওয়া কাঠটায় হাত চলে গেল সোহানার। সেলারের ভিতরে সেই মুহূর্তটার কথা ভাবল। আমরা কিছু বুঝে ওঠার আগেই চিৎ করে ফেলল। 5 সেকেন্ডও লাগেনি। ওই কি বস নাকি? মাথা নাড়ল জোয়ালিন। না, বস হলো আমেরিকান লোকটা, ওর নাম কিলিঙ্গার। নিশ্চয় হেনরি কিলিঙ্গার। আর কাউকে দেখেছ? ওর স্ত্রীকে। সবসময় মেয়ে লোকটাকে হানি বলে ডাকে কিলিঙ্গার। সস্তা ইংরেজি সিনেমার বেলি ড্যান্সারের মতো দেখতে। আরও দুটো মেয়ে লোক আছে, একটার নাম মেরি, আরেকটার জেনি। ওরাই ধরে এনেছে আমাদের। আমার মনে হয় ওরাই নানের ছদ্মবেশ নিয়েছিল। একজন ইংরেজ আছে, মাঝবয়সী, অস্থির স্বভাবের। ওর নাম জানি না। অনেকটা চীনাদের মতো দেখতে আছে আরেকজন, নাম হুয়ান ক্যাস্টিলো, সম্ভবত পর্তুগিজ। আরও লোক থাকতে পারে, আমি জানি না। ডিন বলল, জলুই আমাদেরকে এখানে এনে জেনির সঙ্গে কথা বলার সময় একজন পাহারাদার রাখবে বলেছিল। নামের উচ্চারণটা শোনাচ্ছিল, কৌ
বে। কোবে? জাপানি? শ্রাগ করল ডিন। হতে পারে, ওকে দেখিনি আমরা। নিচু স্বরে জোয়ালিন বলল, সোহানা, এখান থেকে বেরোনোর কোনো সুযোগই কি নেই? সুযোগ সবসময়ই থাকে জোয়ালিন, মাঝে মাঝে সব কিছু প্ল্যান মতো ঘটে না, গোলমাল হয়ে যায়, সেটাকে আবার মেরামতও করা যায়। সোজা হয়ে বসে ডান পাটা বা উরুর উপর নিয়ে এলো সোহানা। জুতোর সোলের মাঝখানে একটা বিশেষ জায়গায় আঙুল দিয়ে চাপ দিতেই ছোট একটা কুঠুরির ঢাকনা সরে গেল। তোমাকে যে ম্যাকাওতে নিয়ে যায়নি এই বিপদের ভয়ই, কিন্তু সেই বিপদেই এসে পড়লে। দরজার তালাটার দিকে তাকালো। মর্টিস লক, একেবারে নতুন, তবে খুলতে পারবো। সোলের কুঠুরিতে আঙুল ঢুকিয়েই স্থির হয়ে গেল, মুখ বাঁকালো। তালা খোলার কিছু জিনিসপত্র রেখেছিলাম, নিয়ে গেছে। ঢাকনাটা আবার জায়গায় টেনে দিয়ে উঠে দাঁড়ালো। শার্টের কাপ, কলার, কোমরের বেল্ট, যেখানে যেখানে জিনিস লুকানোর গোপন জায়গা রয়েছে সবখানে খুঁজে দেখলো। তারপর মাথা নেড়ে বলল, কোনো জায়গায় বাকি রাখেনি ওরা। রানার কাছে যেগুলো ছিল নিশ্চয়ই সেগুলোও নিয়ে গেছে। ডিন বলল, আমাদের উদ্ধার পাওয়ার সম্ভাবনা তার মানে একদম নীল। জ্বলন্ত চোখে ওর দিকে তাকালো সোহানা। তোমাকে যা করতে বলেছি তাই করো, জোরে জোরে দম নাও আর শান্ত থাকো। তোমার পাগল হওয়ার দরকার নেই, যা করার আমি করছি। হাত ধরে প্রথমে ডিনকে টেনে তুলল, তারপর জোয়ালিনকে। দম নাও এখন, জোরে জোরে, 10 মিনিট এক নাগারে, একটা কথাও বলবে না। সেলের কোণে দেয়ালে পিঠ দিয়ে দাঁড়ালো ডিন ও জোয়ালিন। দরজার কাছে গিয়ে দাঁড়ালো সোহানা, তালার ফুটো দিয়ে উকি দিল, আর মনে মাথা নাড়তে নাড়তে ফিরে এলো জোয়ালিনদের কাছে। চোখ বড় বড় করে সোহানার দিকে তাকিয়ে আছে দুজনে। দম নিচ্ছে আর ফেলছে, নিচ্ছে আর ফেলছে, যেন সোহানা থামতে না বললে আর থামবে না। থেমো না, চালিয়ে যাও। আর শোনো, মৃদুস্বরে সোহানা বলল, পুরো বিষয়টা বুঝতে হবে তোমাদের। শেষ পর্যন্ত আমাদের সবাইকে মেরে ফেলতে চাইবে ওরা, এছাড়া আর কোনো উপায়ও নেই ওদের। আমাদের এখন বাঁচিয়ে রেখেছে তার কারণ মরার আগে আমাদের কাছ থেকে এমন সব তথ্য বের করে নিতে চায় কিলিঙ্গার, যাতে ব্ল্যাকমেইল করার জন্যে প্রচুর মক্কেল জোগাড় করতে পারে। হয়তো আমাদের সবাইকে একখানে হাজির করে একজনের সামনে আরেকজনকে নির্যাতন করে মুখ খোলাতে চাইবে। ডিন শোনো, যার উপরই নির্যাতন চালাক, তোমার নিজের উপর না হলে শান্ত থাকার চেষ্টা করবে, চিৎকার চেঁচামেচি করবে না, ওদের গালি গালাজ করবে না। আমাকে আর রানাকে যদি কোনো অস্বাভাবিক কাজ করতে দেখো, বাধা দিতে যাবে না, তখনও চুপচাপ থাকবে। আমাদের হয়তো না খাইয়েই রাখবে ওরা, কিন্তু যদি কিছু খেতে দেয়, রাগ করে বসে না থেকে সঙ্গে সঙ্গে খেয়ে নেবে। একটু থেমে কি যেন ভাবল সোহানা, মুখের ভিতর বিশ্রী স্বাদ, বাকারটা দপদপ করেই চলেছে। সেটাকে উপেক্ষা করার চেষ্টা করলো, হেসে যোগ করলো, কোনো না কোনো সময় একটা সুযোগ আমরা পাবই। সুযোগটা কখন কিভাবে আসবে জানে না, তবে আসবে। আমি বা রানা কেউই সে সুযোগ হাতছাড়া করব না। জোয়ালিন ও ডিনের দিকে তাকালো। ঠিক আছে, এবার স্বাভাবিক দম নাও। বসে পড়ল জোয়ালিন। দেয়ালে পিঠ লাগিয়ে হেলান দিয়ে ডিন আর সোহানাকে অনেক লেকচার দেয়ালে পিঠ লাগিয়ে হেলান দিয়ে ডিন বলল সোহানাকে, অনেক লেকচার দিলেন, মনে রাখবো। তবে এভাবে দম নেয়াতে সত্যিই ভালো হয়েছে। এরকম কাজ হবে ভাবতেই পারিনি। হাসল সোহানা। প্রতি ঘন্টা এভাবে 10 মিনিট করে দম নেবে, দেখবে ভয় অনেক কেটে গেছে। এখন লোকগুলোর কথা বলো, কেমন দেখলে ওদের? তেমন কিছু না, জলিন বলল। তবু সব মনে করার চেষ্টা করো, কিছুই বাদ দেবে না। হ্যাঁ, শুরু করো। অস্পষ্ট নকশাটার দিকে তাকিয়ে আছে রানা। ভেজা আঙুল দিয়ে টেবিলের ধুলোয় ওটা এঁকেছে সলিল। আমি এটুকুই দেখেছি, সলিল বলল। সাতর অনেক জায়গায় দেখিনি আমি। যা দেখেছিস তাও অনেক।
আলতোভাবে টেবিলে আঁকা অস্পষ্ট নকশাটায় আঙুল ছোঁয়ালো রানা। আমরা আছি এই অংশটায়। একপাশে করিডোর সহ সেলগুলো রয়েছে, বেশিরভাগেরই দরজা নেই। এখানে এই মাঝখানে রয়েছে একটা খোলা হলের মতো জায়গা। আর তোর ধারণা, সোহানা সহ বাকিদের তালা দিয়ে রাখা হয়েছে এই সেলটায়, করিডোরের শেষ মাথায়। হ্যাঁ, জলুই তোকে এখানে নিয়ে ঢোকার সময় ওদিকটায় শব্দ শুনেছি আমি। হুঁ, আর উল্টো দিকের আরেক একটা মাথায় একটা দরজা আছে, সিঁড়ি রয়েছে গ্রাউন্ড ফ্লোরে বা এই রান্নাঘর। এখানে সেলারে যাওয়ার দরজাটা রয়েছে রান্নাঘরের এক পাশে। সিঁড়ি নেমে গেছে দরজার ওপাশ থেকে। আমার তাই ধারণা রানা। কেন বলতে পারবো না? কিছু হয়তো দেখেছিস কিংবা শুনেছিস, যার কারণে ধারণাটা হয়েছে। তাহলে ডাইনিং রুমটা রয়েছে এখানে, আর এর উত্তর পাশে বড় একটা সিটিং রুম, ওটার পাশে সিঁড়ি, নিচে জলুইয়ের গ্যালারির মতো জিমনেশিয়াম। ওর ভাষায় আমাকে ট্রিটমেন্টের অর্থাৎ নির্যাতনের জন্যে ওখানে নিয়ে যায়। ওটাকে বলে কনসাল্টিং রুম। চোখ মুখ তুলে সলিলের দিকে তাকালো রানা। দেখলো ওর পরনে নেভি ব্লু রঙের একটা ওয়ান পিস ট্র্যাক স্যুট। গাল দুটো বসা, চোখ গর্তে ঢুকে গেছে। রিউমাটিজম রোগীর মতো ধীরে সাবধানে নড়াচড়া করছে। অল্প আগে গোসল করেছে নিশ্চয়, কারণ গায়ে কোনো দুর্গন্ধ নেই। অথচ রানা শুনেছে 30 ঘন্টা একটা দুর্গন্ধ ভরা আলোহীন বদ্ধ গর্তের মতো ঘরে আটকে রাখা হয়েছিল ওকে। সলিলের কাঁধে হাত রেখে আলতো চাপ দিয়ে যেন সান্ত্বনা দিতে চাইল রানা। সিটিং রুমের উপরে আর উঠিসনি তুই? না। লেডি জোয়ালিন আর ডিনকে ধরে আনার খবরটা কখন জানলি? গতকাল। ধরে আনার পরপরই কোনো একটা সময় জলই এসে আমাকে বের করে নিয়ে গিয়ে গর্তে পড়ল। গুহার ভিতর দিয়ে আসছিস তোরা, এ খবরও জানিয়েছে। তোদের জন্য অপেক্ষা করছিল। গুহাটার কথা কি আগে থেকেই জানতো ওরা? অল্প স্বল্প, মেরির কথা থেকে বুঝলাম। আমার সঙ্গে এসে কথা বলেছ নিজস্ব ঢঙে বানানো যত রাজ্যের হরর স্টোরি। নিয়মিত এসে এসব গল্প বলে আমাকে ভয় দেখানোর চেষ্টা করে। সে এতটা ভাড়া দেওয়ার সময় নাকি ডিসপোজাল শ্যুটটা ওদের দেখিয়েছে বাড়ির দালাল। কাল বিকেলে ওটা দিয়ে নেমে যায় জলুই দেখে আসার জন্যে। একটা ভূগর্ভ হ্রদের কাছে নাকি চলে গিয়েছিল। পানি নাকি এত ঠান্ডা যে নিতান্ত বাধ্য না হলে ওতে নামতে রাজি নয় ও। এক মুহূর্ত ভেবে রানা জিজ্ঞেস করলো, ওর মতো লোকের মুখে তুই এরকম একটা কথা শুনে অবাক হসনি? অবাক কি জানি, আসলে আমি খুব ঘাবড়ে গিয়েছিলাম। তোরা ফাঁদে পড়তে যাচ্ছিস ভেবে অন্য কিছু ভাবারই সুযোগ ছিল না। বরং এখন কিছুটা অবাক লাগছে। কোনো কিছুই পরোয়া করে না লোকটা। আমি তো মনে করি নিরেট একটা যন্ত্র, রোবট, যার কোনো রকম ক্ষতি করা যায় না। কোন দেশের লোক জানিস? না, তা জানি না, তবে জীবনের বেশিরভাগ সময় দূর প্রাচ্যে কাটিয়েছে এটা শুনেছি। আচ্ছা, এরকম একটা বিষয়ে রানার আগ্রহ অবাক করল সলিলকে। প্রচণ্ড ক্লান্ত হলেও মনটা স্ফটিকের মতো স্বচ্ছ রয়েছে ওর, যেন মানসিক উদ্দীপনা সৃষ্টিকারী ওষুধ প্রয়োগ করা হয়েছে। রানাকে জলই ছেলে এনেছে 7 ঘন্টা আগে। পিছন পিছন একটা মাদুর নিয়ে ঢুকেছে জেনি। রানার পরনের কাপড় চোপড় কুচকানো। অজ্ঞান অবস্থায় সব কাপড় খুলে নিয়ে আবার কোনো মতে পরিয়ে দেয়া হয়েছে বোঝা যায়। রানাকে মাদুরের উপর শুইয়ে দিয়ে সলিলকে জলুই বলেছে একেবারে তৈরি হয়ে এসেছিল লোকটা। ওর কাছে কি কি জিনিস পাওয়া গেছে শুনলে অবাক হবে। তারপর সলিলকে বিছানা থেকে নামিয়ে ব্যাংকটা ভালো করে পরীক্ষা করেছ? না, পেরেক টেরেক কিছু নেই, কাঠের গোজ দিয়েই জোড়া দিয়েছে। বিছানার পর টেবিলটা পরীক্ষা করেছে? না, এমন কিছুই পাবে না।
রানার কথা বলল জলুই, যা দিয়ে এখান থেকে বেরোনোর চেষ্টা করতে পারে। ওরা দুজন বেরিয়ে গেলে অজ্ঞান রানার কাপড় চোপড়গুলো ঠিকঠাক করে দিয়েছে সলিল। শার্টের বোতাম আর প্যান্টের চেন লাগিয়ে যতটা সম্ভব আরাম করে শুয়েছে। এতটাই দুর্বলও রানাকে তুলে নিয়ে গিয়ে বিছানায় শোয়ানোর শক্তি নেই। বিষণ্ণতা যেন ঠান্ডা একটা দলার মতো বুক চেপে বসেছে। ভাবছে ওকে উদ্ধার করতে ওরা না এলেই ভালো করত। ওর কারণে নিজেরাও ভয়ঙ্কর বিপদে পড়ল এখন। ওষুধের ক্রিয়া শেষ হলে চোখ মেলেছে রানা। উঠে প্রথমেই পুরো ঘরটা পরীক্ষা করে দেখেছে। তারপর শরীরকে প্রায় জেরা করে এখনকার এখানকার লোকজন এবং ঘরবাড়ি সম্পর্কে যতটা সম্ভব জেনে নিয়েছে। এখনো কথা শেষ হয়নি ওর। জিজ্ঞেস করলো, কোনো ধরনের অ্যালার্ম সিস্টেম দেখেছিস? আমার মনে হয় বাইরের দিকে যত দরজা জানলা আছে সবগুলোতে ইলেকট্রিক তার লাগানো। সলিল বলল। হুয়ান ক্যাস্টিলো আর একজন জাপানিকে দরজা জানালা ঠিক আছে কিনা দেখে আসতে পাঠিয়েছিল কিলিঙ্গার। তাতেই বুঝেছি। আমাকে তখন ট্রিটমেন্টের জন্য নেওয়া হয়েছিল। তাছাড়া মেইন সিঁড়িতে কোথাও অ্যালার্ম থাকতে পারে। ওদের কথা থেকে অনুমান করেছি। হাতের তালু দিয়ে ডলে টেবিলের নকশাটা মুছে ফেলল রানা। ব্যাংকে এসে বসলো। এখন এই জলুই লোকটার কথা বল। আমি কিছু বুঝে ওঠার আগেই আমাকে অজ্ঞান করে ফেলল। সাংঘাতিক ক্ষমতাধর। ওর অ্যাকশন দেখার সুযোগ হয়েছে তোর? হয়েছে, 2 দিন আগে জিমনেশিয়ামে। আমার উপর নির্যাতন চালানোর আগে 3জন জাপানির সঙ্গে ক্যারাতে প্র্যাকটিস করছিল। তুলনাহীন। আমার ধারণা সেলারে আড়াল থেকে বেরিয়ে এসে আচমকা হামলা চালিয়েছে। ওরকম কিছুর আশঙ্কা করিনি আমরা, তৈরি ছিলাম না বলে এত সহজে কাবু করতে পেরেছে। তোর কি মনে হয় আসলে কতটা ভালো ও? ভারী গলায় সলিল বলল, এত শক্তি খুব কম মানুষেরই আছে রানা। তার সঙ্গে যোগ হয়েছে আর্ম কমব্যাটে দীর্ঘদিনের কঠোর অনুশীলন। ধর্মের মতো পবিত্র জ্ঞান করে ও এটাকে। সারাটা জীবন নাকি কাটিয়েছে এরই পিছনে। আমার সঙ্গে তুলনা কর। ও তোর চেয়ে অনেক বেশি ক্ষিপ্ত আর শক্তিশালী। চিতার মতোই স্বচ্ছন্দ ওর পেশি। কায়দা কানুনও অনেক বেশি জানে। ও বুক ঠুকে বলে এবং নির্দ্বিধায় বলা যায় সেটা ওর অহমিকা নয়। সারা দুনিয়ায় ওর সমকক্ষ আর কেউ নেই। আমার বিশ্বাস কথাটা সত্যি। মাথা ঝাঁকালো রানা। সলিলকে ভালো করেই চেনেও। ও যখন বলছে ভালো, তার মানে জলুই লোকটা সত্যিই অসাধারণ। কিন্তু এসব কথা জানতে চাইছিস কেন? জিজ্ঞেস করলো সলিল। শ্রাগ করল রানা। প্রতিপক্ষ সম্পর্কে যত বেশি জানা থাকে ততই ভালো। ট্রেনিংয়ের সময় তোকেও শেখানো হয়েছে এ কথা। তার মানে ওর সঙ্গে খালি হাতে মারামারি করতে চাস? প্রায় আটকে উঠল সলিল। নিজেকে ওর চেয়ে ভালো প্রমাণের জন্যে? না সলিল, হাসল রানা। নিজের বীরত্ব দেখানোর কোনো ইচ্ছেই আমার নেই। তবে প্রাণ বাঁচানোর চেষ্টা তো করতেই হবে। তোর বিপদে সাহায্য করতে এসেছি আমরা। আমার অবস্থা তো দেখছিসই। ওদিকে ডিন আর জোয়ালিন সহ আটকে আছে সোহানাও। সবাইকে নিয়েই বেরোতে হবে আমাদের। ওহো, একটা কথা বলতে ভুলেই গেছি। সোহানার কথায় মনে পড়ল। সলিল বলল, ও কিন্তু আঘাত পেয়েছে। নড়ল না রানা। স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে সলিলের দিকে। খুব বেশি? জানি না, কাঁধে ব্যথা পেয়েছে। বেঞ্চ টেন্সের উপর পড়ে গিয়েছিল বোধ হয়। বেঞ্চে একটা বড় ভাইস লাগানো আছে, সম্ভবত সেটার উপর পড়েছে। তুই জানলি কি করে? জলুই ব্যাপারটা নিয়ে আফসোস করছিল। বলছিল কাঁধের হাড় ভেঙে গিয়ে থাকলে আর মারপিট জমবে না। ওর মতো একজন মহিলা ব্ল্যাক বেল্টধারীর সঙ্গে লড়াই করতে কেমন লাগে সে অভিজ্ঞতা থেকে বঞ্চিত হতে হবে বলে ওর এই আফসোস। তুই তো দেখছি চিন্তায় ফেলে দিলি, গম্ভীর কণ্ঠে বলল রানা। শুধু জখম হলে ভাবনার কিছু নেই, কিন্তু হাড় ভাঙলে? যাকে ওর সঙ্গে দেখা হলেই বুঝতে পারবো। আর দেখাটা ওরা করাবেই। এখন কথা হলো, ডিন আর জোয়ালিনকে যে তুলে নিয়ে এলো, সরাইখানার মালিক পুলিশকে ফোন করবে না? সে ব্যাপারে ওই ব্ল্যাকমেইলাররা কিছু করেছে নাকি জানিস?
জানি, মেরির কাছে শুনেছি। ও হরর সেকশন করতে এসে নিজে নিজেই বলেছে, হয়তো আমাদের কোনো উপায় নেই, এটা বুঝিয়ে ভয় বাড়ানোর জন্যই। জোয়ালিন আর ডিনকে এখানে আনার পর ঘন্টা দুয়েক পর ও জোয়ালিনের কণ্ঠ নকল করে সরাইখানায় ফোন করে মালিককে জানিয়ে দিয়েছে হঠাৎ করে একজন দেশি বন্ধুর দেখা পেয়ে যাওয়ায় ওর ওখানে গিয়ে উঠেছে, 2-4 দিন থাকবে। মালিক বিশ্বাস করেছে, মেরির তো ধারণা করেছে। একটা মুহূর্ত চুপ করে রইল সলিল, রানার দিকে তাকালো। আচ্ছা, তোরা যে শ্যাত ল্যান্সিউতে আসবি, রয় কনারি সেটা জানে? হ্যাঁ, আজকে আমরা ফিরে না গেলেই দুর্ভাবনা শুরু হবে ওর। তবে সঙ্গে সঙ্গে অ্যাকশনে যাবে না, কিছুটা সময় অপেক্ষা করবে। বিষণ্ণ ভঙ্গিতে মাথা ঝাঁকালো সলিল। ভাবছে ঠান্ডা মাথার লোক রয়। খুব ছোটখাটো বিষয় কিভাবে একটা সফল মিশনকে ব্যর্থ করে দেয় জানা আছে ওর। আতঙ্কিত হয়ে তাড়াহুড়ো করে কোনো মিশন আরম্ভ করলে দেখা যায় পুরো ব্যাপারটাই ভেস্তে গেছে। তাই রয় ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবে যতক্ষণ না সে নিশ্চিত হবে কিছু একটা গন্ডগোল হয়েছে। আর তারপর শাওনি জর্জিসকে ফোন করবে, উদ্ধারকারী দল পাঠাবে জর্জিস। মনে মনে শ্রাগ করল সলিল। সামান্যতম বিপদের গন্ধ পাওয়া মাত্র বন্দীদের খুন করবে ক্লিঙ্গার। আর লাশ লুকানোর জায়গার অভাব নেই গুহার ভিতর। সহজেই রেখে আসতে পারবে জলুই, এমন জায়গায় যেখানে কোনোদিনই কেউ লাশগুলো খুঁজে পাবে না। মৃদু কণ্ঠে সলিল জিজ্ঞেস করল, আমাদের এখান থেকে বেরোনোর সুযোগ কতখানি আছে? আসলেই আছে কিনা সত্যি কথাটা বলবি আমাকে রানা। তুই জানিস আমি তো অথর্ব। কিছুটা অবাক হয়েই ওর দিকে তাকালো রানা। কি ঘটবে আমি জানি না সলিল। পুরো বিষয়টা শেষ হবার আগে শিওর হয়ে কিছুই বলা সম্ভব নয়। ওরা আমাদের নিয়ে কি করতে চায় তার উপরও নির্ভর করে অনেক কিছু। এই মুহূর্তে এখানে বসে কোনো প্ল্যান তৈরির চেষ্টা করার মানে হয় না। অপেক্ষায় থাকবো আমরা, সুযোগ পাওয়া মাত্র লুফে নেব। সে সুযোগ কখনো আসবে কিনা সন্দেহ আছে সলিলের। তবে এত হতাশার কথাটা আর রানাকে বলল না ও। আপাতত এক টুকরো শক্ত তার পাওয়া গেলেই চেষ্টা করে দেখতে পারি, রানা বলল। তালা খুলবি? রানার দিকে তাকিয়ে আছে সলিল। খুলেও লাভ হবে না, বাইরে লোহার ডান্ডা লাগানো। তার হবে 10 ইঞ্চি লম্বা একটা তার দরকার। তাহলে 10 ইঞ্চি লম্বা একটা তার দরকার, বিড়বিড় করে নিজেকে বলল রানা। সেলের ভিতরে চোখ বোলাচ্ছে ও। এখানে তো কিছুই নেই, যাই হোক জোগাড় করার চেষ্টা করতে হবে। একটা মিনিট চুপ করে রইল, গভীর মনোযোগে ভাবছে কোনো কথা। তারপর মুখ ফিরিয়ে সলিলের দিকে তাকিয়ে হাসল। ঘুমাবি এখন নাকি আরো কথা বলবি? ইচ্ছে করলে দাবাও খেলতে পারিস। সলিলের মুখেও হাসি ফুটল, কেমন করুণ দেখালো হাসিটা। দীর্ঘশ্বাস ফেলে বলল, সেই পুরানো দিনগুলোর কথা মনে করিয়ে দিলি দোস্ত। যখন আমিও তোর মতোই জোয়ান ছিলাম, ড্রাগ দিয়ে আমার দেহটা ধ্বংস করে দেয়া হয়নি। যাকে ওসব ভেবে আর লাভ নেই। অ্যাডেনালিন ফ্যাটিকে ভোগার চেয়ে কিছু একটা করা ভালো। মেঝেতে যাবার বোর্ডের মতো করে বানানো, মাদুরের কাঠি দিয়ে গুটি তৈরি করা যাবে। রাজা উজির বানাতেও অসুবিধে হবে না। কোনটা কি জিনিস কল্পনা করে নিলেই হবে। গুটি বানাতে শুরু করলো রানা। ভোঁতা দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে সলিল। এখানে বসে দাবা খেলে মনটাকে কষ্ট আর হতাশা থেকে দূরে রাখার যে বুদ্ধি রানা করেছে, তাতে কতখানি সফল হওয়া যাবে সন্দেহ আছে ওর। কিন্তু 20 মিনিট পর অদ্ভুত গুটি দিয়ে দাবা খেলতে খেলতে কিভাবে রানাকে হারাবে, কখন যে সেই ভাবনায় ডুবে গেল বলতে পারবে না ও। 11। হঠাৎ করেই ঘুম ভেঙে গেল সোহানার। এত তাড়াতাড়ি এত তাড়াতাড়ি ভাঙবে আশা করেনি ও। ওর মাথার ভিতরের ঘড়িটা বলছে রাত 2:30টার বেশি হবে না। মাথা উঁচু করলো, দিনের দিকে তাকালো। জেগে আছে দিন। জোয়ালিন বসে আছে, ঠোঁট কামড়ে ধরে হাঁটু দুলছে। কি ব্যথা করছে? জিজ্ঞেস করলো সোহানা। মাথা ঝাঁকালো জোয়ালিন।
পুরো 2 দিন পা থেকে খুলিনি, আর তাতে গাধা কোথাকার, ফিসফিস করে ধমকে উঠল সোহানা। অবাক হয়ে ওর দিকে তাকালো জোয়ালিন, বিব্রত কণ্ঠে বলল, হ্যাঁ, বোকামি করে ফেলেছি। তোমাকে গাধা বলছি না, গাধা হলাম আমি, নিজেকেই বলছি। কথাটা আরো আগেই ভাবা উচিত ছিল আমার, সোহানা বলল। গুলি করে মারা উচিত আমাকে। এক কোণে ভর দিয়ে নিজেকে উঁচু করল ডিন। চিন্তা কিসের, আর কয়েক ঘন্টা পরেই সে কাজটা সেরে দেবে ওরা। তোমার পা। উত্তেজনায় জল জল করছে সোহানার চোখ। তোমার নকল পাটা কি নতুন? হ্যাঁ। ওটাতে 2 তারের বেস পিপটে নিয়ে যাওয়া হয়েছে। তার জোয়ালিন চোখ বুজে জোরে জোরে এপাশ ওপাশ মাথা ঝাঁকালো সোহানা, নিজের উপর রাগে। তার জিনিসটা সারাক্ষণ আমাদের সঙ্গে রয়েছে, অথচ এতটা সময় নিলাম, অকারণ বসে বসে কষ্ট করলাম। ওরা আমাদেরকে ডাইনিং রুমে নিয়ে গিয়ে খাইয়ে আনার আগেই কাজটা সেরে ফেলতে পারতাম। যাকগে, যা গেছে গেছে, এখন আর দেরি করা উচিত না। পাটা খোলো জলদি। অনিশ্চিত ভঙ্গিতে জোয়ালিন বলল, সোহানা, আমি আমি ওটা ছাড়া হাঁটতে পারি না, একেবারে অসহায় হয়ে যাই। এখান থেকে বেরোই আগে, তারপর তোমাকে বয়ে নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা হবে। আজ রাতেই যেমন করে হোক পালাতে হবে আমাদের। সোহানার দিকে দীর্ঘ একটা মুহূর্ত তাকিয়ে রইল জোয়ালিন। তারপর নকল পায়ের উপর ঝুঁকে ট্রাউজারের নিচের দিকটা টেনে উপরে তুলল। উঠে বসেছে ডিন। পাটা খুলে ফেলল জোয়ালিন। কাটা অংশটা দেখতে ভালো লাগছে না, তবু তাকিয়ে রইল ডিন, চোখে সহানুভূতির দৃষ্টি। নকল পাটা টেনে নিয়ে দেখতে লাগলো সোহানা। বেশ আঙুল বুলিয়ে ব্রেসে আঙুল বুলিয়ে বিড়বিড় করে যেন নিজেকেই বলল, তারটা ইস্পাতের, শক্ত, তালা খুলতে পারবো, কিন্তু বাইরের ডান্ডা খুলবে কিভাবে? তার চেয়ে অপেক্ষা করলে হয় না, নিচু স্বরে বলল জোয়ালিন। ওরা আমাদের বের করে নিয়ে গেলে তখন হয়তো আরও ভালো সুযোগ পাওয়া যাবে। না, এর চেয়ে ভালো সুযোগ পাওয়ার আশা করে লাভ নেই। যা ভালো বোঝো করো। কোনো রকম টুলস ছাড়া খালি হাতে বেসের তারটা খুলে আনতে 1/2 ঘন্টা লাগলো সোহানার। তারটাকে বাঁকিয়ে একটা মাথা তালা খোলার উপযুক্ত করতে লাগলো আরও 1 ঘন্টা। কপালের ঘাম মুছে তারটা নিয়ে গিয়ে বসলো দরজার তালার কাছে। ফিসফিস করলো ডিন, কটা বাজে এখন? এই 4:30 মতো হবে। সূর্য উঠতে উঠতে 7টা। কথা বলো না, আমাকে কাজ করতে দাও। তালার গর্তে তারের বাঁকানো মাথাটা ঢুকিয়ে দিল ও। 5 সেকেন্ড পর হঠাৎ টান দিয়ে তারটা বের করে এনে জোয়ালিনকে বলল, জলদি তোমার নকল পাটা ট্রাউজারের ভিতর ঢোকাও। এমন ভান করো যেন ঘুমিয়ে পড়েছ, প্যাসেজে কিছু ঘটছে। দরজার তালায় কান পেতে চোখ বুজে বসে রইল। বাইরে কি ঘটছে শুনে বোঝার চেষ্টা করছে। 2 মিনিট পর ভারী দম নিয়ে উঠে দাঁড়ালো। জোয়ালিন জিজ্ঞেস করলো, কি হয়েছে সোহানা? ঠিক বুঝতে পারছি না, অন্য সেলটায় কেউ এসেছে, আর জলুইয়ের গলা শুনলাম মনে হলো। তারপর ওরা চলে গেল। কি করলো বুঝতে পারলাম না। হয়তো দ্বিধা করছে ডিন। বলো। হয়তো সলিলের জন্যে এসেছে, ওকে জিজ্ঞাসাবাদ করতে নিয়ে গেছে। কিন্তু ওকে একা নিয়ে গেল কেন? সোহানা বলল, আমাদের কাছেও ব্ল্যাকমেইল করার মতো প্রচুর প্রয়োজনীয় তথ্য আছে, সে কথা জানে কিলিঙ্গার। তবে আমাদেরকে নরম করতে সময় লাগবে বুঝে। আগের কাজ আগে, অর্থাৎ সলিলকে নির্যাতন করছে এখন। কিন্তু কিছু তথ্য হাতে না পেলে ইউরোপে কাজ শুরু করতে পারছে না ওরা। সলিলের কাছ থেকে তথ্য নিয়ে কাজ শুরু করে দেবে ওরা, তারপর এক এক করে আমাকে আর রানাকে ধরবে। একটু থেমে যোগ করলো, ভোরের দিকে এ সময়টায় মানুষের মানসিক প্রতিরোধ ক্ষমতা কমে যায়। জিজ্ঞাসাবাদের এটাই উপযুক্ত সময়। এক মুহূর্ত কি ভাবলো, তারপর বলল, না, ঝুঁকিটা নিতেই হচ্ছে।
কিসের ঝুঁকি? জানতে চাইল ডিন। ধরে নেই, সোহানা বলল। আপাতত সলিলকে নিয়েই ব্যস্ত থাকবে ওরা। আমরা কি করছি দেখতে আসবে না। এই সুযোগে তালাটা খুলে ফেলা দরকার। তারপর রয়েছে দরজার বাইরের ডান্ডাটা। 25 মিনিট পর দরজার কাছে ঝুঁকে বসে প্যাসেজের বাইরে আবার শব্দ শুনছে সোহানা। কিছুক্ষণ চুপচাপ তালাটা খুলে ফেলেছে আগেই। বাইরের শব্দ থেমে যাবার পরও কয়েক মিনিট অপেক্ষা করলো। তারপর তারের সাহায্যে ডান্ডাটা উপরে তোলার চেষ্টা চালালো। ভীষণ শক্ত তার, তবে তাতেও কাজ হতো না। হলো পাল্লাটায় চাপ দিলে সামান্য ফাঁক হয়ে যায়, আর সেই ফাঁকের ভিতর আঙুল কিছুটা ঢোকানো যায় বলে। বাইরে থেকে কেউ তাকিয়ে আছে কিনা বোঝার উপায় নেই, কিন্তু অত চিন্তা করলে কাজ করা যাবে না। তাই যেটা উচিত সেটাই করলো সোহানা। ডান্ডাটা তোলার চেষ্টা চালালো। 10 মিনিটের চেষ্টায় সফল হলো অবশেষে। হুক থেকে ডান্ডাটা সরিয়ে তারের উপর ওটাকে ধরে রাখলো। দরজা ফাঁক হয়ে গেছে কিছুটা। সেখান দিয়ে হাত ঢুকিয়ে ডান্ডাটা ধরে নিঃশব্দে নামিয়ে রাখলো। স্বস্তি ছড়িয়ে পড়ল সারা দেহে। ফিরে তাকিয়ে হাসলো। ওকে হাসতে দেখে ডিন আর জোয়ালিনের মুখেও হাসি ফুটল। এবার বেরোতে হবে, সোহানা বলল। ডিন, জোয়ালিনকে বয়ে নিতে হবে তোমার। কয়েক পা পিছনে থেকে অনুসরণ করবে আমাকে। মাথা ঝাঁকিয়ে উঠে দাঁড়ালো ডিন। 2 হাত ধরে এক পায়ে দাঁড় করিয়ে জোয়ালিনকে পিঠে তুলে নিল। শেষ মাথায় একটা মাত্র বাল্ব জ্বলছে। প্যাসেজে মৃদু আলো। অর্ধেক এগোনোর পর এক পাশে ছোট একটা চারকোনা গার্ড রুমের মতো ঘর দেখা গেল। ওখানে ওরা পৌঁছানো মাত্র তীব্র আলো জ্বলে উঠল মাথার উপর। জাপানি লোকটা কোবে। ঘরের দেয়াল ঘেঁষে রাখা একটা কাম বেডে বসে আছে। হাতে একটা জ্বলন্ত কর্ড সুইচ, ওটার সাহায্যেই আলোটা জ্বেলেছে। সোহানাদের দেখে সুইচটা ছেড়ে দিয়ে হাত বাড়ালো দেয়ালের দিকে। গোল একটা লাল রঙের বড় সুইচের দিকে। নিশ্চয় বেল পুশ, সোহানা অনুমান করলো। টিপে দিলেই ঘন্টা বেজে উঠবে। লোকটার দিকে তাকিয়ে জাপানি কায়দায় বাউ করল সোহানা। দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করছে। সারা না দেওয়াটা কেবল অভদ্রতা নয়, চরম কাপুরুষতা। সুইচের কাছে স্থির হয়ে গেল জাপানি লোকটার হাত। একটা মুহূর্ত চুপ করে তাকিয়ে রইল সোহানার দিকে। তারপর তাকালো ডিনের দিকে। পিঠে তুলে নেয়া জোয়ালিনের ভারে বাঁকা হয়ে রয়েছে। সামনে এগোলো সোহানা। ক্যারাতে মারের ভঙ্গিতে 2 পা সামান্য ফাঁক করে দাঁড়িয়েছে। ডান হাত সামনে বাড়ানো। চ্যালেঞ্জটা গ্রহণ করলো জাপানি। তার ধারণা, একটা খোড়া মেয়ে, একটা দুর্বল পুরুষ মানুষ, আর একটা মেয়ে ওর কিছুই করতে পারবে না। সোহানার দিকে ফিরে বাউ করল। শান্ত কণ্ঠে ডিনকে বলল, সোহানা। ডিন, চুপ করে দাঁড়িয়ে থাকো। নির্দেশ পালন করলো ডিন। দেয়ালে কাঁধ ঠেকিয়ে দাঁড়ালো, যাতে পিঠে বোঝার ভারটা কম লাগে। 2 হাতে ওর গলা জড়িয়ে থাকা জোয়ালিনের কাঁপুনি টের পাচ্ছে। বাঁ হাতটা ঝুলে আছে সোহানার। ওটা সম্পূর্ণ অকেজো হয়ে যাওয়ার ভান করছে। ডান হাতটা বাড়িয়ে রেখে ধীরে ধীরে আগে বাড়ল। নিঃশব্দ ছায়ার মতো মসৃণ গতিতে সোহানার উপর উড়ে এসে পড়ল যেন জাপানি লোকটা। শেষ মুহূর্তে আঘাত হানল সোহানা। ডিন দেখল অবিশ্বাস্য দ্রুত গতিতে সোহানার ডান হাতের সোজা আঙুলগুলো গিয়ে খোঁচা মারল কোবের গলায়। চাপা গঙ্গানি বেরোলে লোকটার গলার গভীর থেকে। পরক্ষণে ওর এক হাতের কবজি চেপে ধরল সোহানা। মোচড় দিয়ে নিজের হাত ঘুরিয়ে একটা ঝাঁকি দিল সোহানা। ওর সামনে ডিগবাজি খেয়ে বস্তার মতো আছড়ে পড়ল লোকটা। নিজের অজান্তেই অস্ফুট শব্দ বেরোলো ডিনের মুখ থেকে। লোকটার হাত ছাড়েনি তখনও সোহানা। বা হাতটাও সচল হয়ে গেছে। এক হাত অকেজো করে রাখার ভান করে লোকটাকে বোকা বানিয়েছিল।
যাতে ওদেরকে অতিরিক্ত অসহায় ভেবে বেলপুষ না টেপে কোবোয়। দুই হাতে ওর হাত ধরে মোচড় দিল সোহানা। মুহূর্তে উপুর হয়ে গেল কোবে। ওর পিঠে চেপে বসল সোহানা। এক হাতে গলা পেঁচিয়ে ধরে অন্য হাতে লোকটার হাত বেকায়দা মতো ধরে রেখে প্রচণ্ড উল্টো চাপ দিতে শুরু করলো। গলায় চেপে বসা হাতটা ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করছে কোবে। আতঙ্কিত চোখে জোয়ালিন দেখল কিছুক্ষণ ছটপট করে স্থির হয়ে গেল কোবের দেহটা, আর নড়ছে না। আস্তে করে উঠে এলো সোহানা, ফোঁস করে ছাড়ল ফুসফুসে চেপে রাখা নিঃশ্বাসটা। ও কি মরে গেছে? ফিসফিস ফিসফিস করে জানতে চাইল জোয়ালিন। যুগে কোবের গলার কাছের ক্যারোটিড আর্টারি ছুঁয়ে দেখল সোহানা। হ্যাঁ, এতটা দুর্বল ভাবিনি। ডিনের কাছে এসে দাঁড়ালো। তোমারও কি খারাপ লাগছে? মৃদু হাসিতে সামান্য কেঁপে উঠল ডিনের ফ্যাকাশে ঠোঁট। ওই লোকটা জলুই হলে আরো বেশি খুশি হতাম। হুঁ, এসো যাই। জোয়ালিন বলল, সোহানা, 1 মিনিট। লোকটার ঘরের দেয়ালে চাবি ঝুলছে, দেখো। মনে হচ্ছে সেলের চাবি। নিয়ে নাও, সময় বাঁচবে। হাসলো সোহানা। আরে তাই তো, কবির দিকে নজর থাকায় চাবিটা দেখিনি। থ্যাংক ইউ জোয়ালিন। প্রচণ্ড কাহিল হয়ে বিছানায় পড়ে আছে সলিল। ওর মনে হচ্ছে পুরো দেহটা টুকরো টুকরো হয়ে গেছে। এর আগে প্রচুর ব্যথা দিয়েছে ওকে জলুই, কিন্তু খানিক আগে যে অকথ্য নির্যাতন করেছে তার কোনো তুলনা হয় না। হঠাৎ করেই ভোর রাতে এসে ঘুম থেকে টেনে তুলে নিয়ে গেছে, তারপর শুরু হয়েছে টর্চার। মনে হচ্ছে আর কোনোদিন উঠে দাঁড়াতে পারবে না, হাঁটতে পারবে না। বুকে এত কষ্ট যেন 10 মণি পাথর চাপিয়ে দেয়া হয়েছে। ওর উপর ঝুঁকে রয়েছে রানা, দক্ষ হাতে বুক আর পেটের মাঝখানের জায়গাটা বিশেষভাবে ম্যাসেজ করে ব্যথা কমানোর চেষ্টা করছে। প্লিজ রানা, কোলা ব্যাঙের স্বর বেরোলো সলিলের গলা থেকে। এরকম মার আমি রোজই খাই, সেরে যাবে রানা, তুই বিশ্রাম নে। হাসলো রানা। আমি ঠিকই আছি, তোরও ব্যথা কমে যাবে একটু পরেই। নার্ভ সেন্টারে মেরেছে তো। আমি ক্যাটসু ব্যবহার করছি, ব্যথা কমানোর সবচেয়ে ভালো পদ্ধতি। হঠাৎ ঝটকা দিয়ে মাথাটা উঁচু হয়ে গেল ওর। কান পেতে শুনছে। তালায় চাবি ঘুরছে। পাল্লায় টোকা বলল খুব আলতোভাবে, 2বার 3বার 1বার। চোখ বড় বড় হয়ে গেল রানার। পাল্লার বাইরে লাগানো ডান্ডা খোলা শব্দ কানে এলো। ফিসফিস করে বলল, সোহানা। মৃদু ক্যাচকোচ শব্দ তুলে খুলে গেল পাল্লা। দরজায় দাঁড়ানো সোহানা, পিছনে জোয়ালিনকে পিঠে নিয়ে ডিন। একটা ভালো পা মাটিতে ঠেকিয়ে ডিনের বোঝার ভার লাঘবের চেষ্টা করছে জোয়ালিন। অন্য পাটা নেই, ট্রাউজারের নিচের অংশ ঝুলে রয়েছে। সেদিক থেকে সোহানার দিকে চোখ ফেরালো রানা। তাহলে ওই পায়েই তার পেয়েছ? গুড, পাহারা ছিল না? ছিল, ফিসফিস করে বলল সোহানা। একটা জাপানি ক্যারাত ফাইট দিতে এসেছিল, শেষ করে দিয়েছি। লোকটার কাছে পিস্তল ছিল? না। একটা সেকেন্ড চুপচাপ সোহানের দিকে তাকিয়ে থেকে মাথা নাড়ল রানা। যদিও সলিলকে পেটানোর প্রতিশোধ নিতে ইচ্ছে করছে। সিঁড়ির নিচে কোথাও অ্যালার্ম বেল আছে, স্বয়ংক্রিয় হলে আমরা বেরোলেই বেজে উঠবে। দল বেঁধে ছুটে আসবে সবাই। খালি হাতে সবার সঙ্গে লড়াই করে বেরোতে গেলে মাথা ঝাঁকালো সোহানা। কাজটা সহজ হবে না। আমাদের মাঝখানে পড়ে মারা যেতে পারে ডিন, সলিল বা জোয়ালিন। তার চেয়ে রান্নাঘরের জানালা দিয়ে বেরিয়ে যায়, কি বলো? হ্যাঁ। সলিলের কাছে দুর্গটার যা ধারণা পেলাম তাতে ধরে নিচ্ছি গ্রাউন্ড লেভেলে আছে রান্নাঘরটা। গাড়িগুলো নিশ্চয় চত্বরে, গেট নেই। জানালার পাল্লার বাইরে তার লাগানো, টান পড়লেই অ্যালার্ম বেজে উঠবে। ওটা গিয়ে আগে অকেজো করো, আমি ডিন আর জোয়ালিনকে নিয়ে আসছি। ওদের বের করে দিয়ে তুমি আর আমি ফিরে এসে সলিলকে নিয়ে যাব। চলে গেল সোহানা। সলিলের দিকে ফিরল রানা। চুপচাপ শুয়ে থাক,
আমরা যত তাড়াতাড়ি সম্ভব ফিরব। ক্লান্ত ভঙ্গিতে মাথা ঝাঁকালো সলিল। ডিন আর জোয়ালিনের কাছে এসে দাঁড়ালো রানা। বাড়ি যাবার সময় হয়েছে। কিভাবে গেলে তোমার জন্য সবচেয়ে সুবিধে হয় জোয়ালিন? পিঠে চড়ে নাকি দুজন দুদিক থেকে ধরে ঝুলিয়ে নিয়ে গেলে? ডিনের পিঠে চড়েই তো বেশ আরাম পাচ্ছিলাম। অবশ্য ও যদি কিছু মনে না করে। জোর করে ঠোঁটে ঠোঁটে হাসি ফোটালো জোয়ালিন। তোমাকে ঘোড়া বানানোর জন্যে দুঃখিত ডিন। হিসিয়ে উঠল ডিন। ও কথা আর দ্বিতীয়বার বলবে না। নাও এসো, আমার পিঠে ওঠো। ওদের দিকে তাকিয়ে মুচকি হাসলো রানা। মধুর একটা সম্পর্ক গড়ে উঠেছে তো। তারপর হাঁটতে শুরু করলো। প্যাসেজ ধরে এগিয়ে চলল তিনজনে। কিছুটা এগিয়ে সিঁড়ি বেয়ে উঠে বায়ে মন নিয়ে একটা বড় রান্নাঘরে ঢুকলো। অপেক্ষা করছে সোহানা। চত্বরের দিকে জানালাটার পাল্লা হাঁ হয়ে খুলে আছে। পাতলা সরু একটা তারের কাটা মাথা ঝুলতে দেখা গেল। কাছে এসে ডিন বলল, জোয়ালিনকে চেয়ারে বসিয়ে আমি আগে নেমে যাই। হ্যাঁ নামো, রানা বলল। জোয়ালিনকে ধরে নামিয়ে দেব আমরা। যাই, যাও কুইক। জানালার চৌকাঠে উঠে বসে নিচে লাফিয়ে পড়ল ডিন। উপর থেকে জোয়ালিনের দুই হাত ধরে ওকে ডিনের কাঁধে বসিয়ে দিল রানা ও সোহানা। জোয়ালিনকে বিড়বিড় করতে শুনল, ওহ ক্রাইস্ট, কি অসহায় যে লাগছে নিজেকে। উপর থেকে আলতো করে ওর হাতটা ছেড়ে দিয়ে সোহানা বলল, ওসব কথা বাদ দাও। বাড়ি গিয়ে আরেকটা নতুন পা লাগিয়ে নিও। ঠিক হয়ে যাবে সব। যাও ডিন, আমি ওদের গাড়িতে তুলে দিয়ে আসি, সোহানা বলল। লাফিয়ে নামলো জানালার নিচে। ডিন আর জোয়ালিনকে নিয়ে হারিয়ে গেল অন্ধকারে। জানালার কাছে দাঁড়িয়ে অন্ধকারের দিকে চেয়ে আছে রানা। চাঁদ ডুবে গেছে। কিছুক্ষণ পর একটা গাড়ির বনেট তোলার মৃদু শব্দ কানে এলো ওর। 5 মিনিট পরেই নিঃশব্দ ছায়ার মতো দেখা গেল সোহানার অবয়ব।